দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ একটা সফল বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করব এবং এর কন্টিনিউয়েশন, কমপ্লিট রিফর্মের দ্বারা বাংলাদেশকে নতুন ভাবে আমরা গড়ে তুলব, এই প্রত্যয় নিয়ে আপনারা সবাই বেঁচে আছেন। আমি এই প্রত্যয়ের কথা এই জন্য বললাম, সত্যিকার অর্থে it doesn't really matter whether we like Dr. Yunus or not. We do not have any alternate other than Dr. Mohammad Yunus to rebuild our country. দর্শকবৃন্দ, আমি এই কথাটাকে আবার বলি, আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি, আমরা তার ভক্ত হই অথবা না হই, এই মুহূর্তে বা গত 53 বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, কোয়ালিটি, যোগ্যতা, ভিশন এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য, দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি, এখনো আমাদের মধ্যে নাই, ভবিষ্যতে তৈরি হবে এরও কোনো সিউরিটি আমাদের মধ্যে নাই। আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য, সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ফেল করেছে, ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। Therefore, আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের দেশটাকে সঠিক উপায়ে তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য, যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই। Therefore, আমাদের আশা, আকাঙ্ক্ষা, আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রত্যয়, আমাদের ডেজায়ার একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণে না বলবেন আই এম ডান, অর্থাৎ সংস্কার শেষ, আমার সংস্কারের উপরে, আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, এবার নির্বাচন, ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে, ওনার পেছনে, ওনার ডানে, ওনার বায়ে, ওনার সামনে অতন্ত্র প্রহরীর মতো আমরা দাঁড়িয়ে থাকবো। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, একটু বিশ্লেষণধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি, ইচ্ছা করেই আমি বিশ্লেষণধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি। দর্শকবৃন্দ, একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন। আমাদের আজকের বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তু, জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, জনগণের ভোগান্তি হয়েছে, দেশদ্রোহিতা হয়েছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায়, ব্যর্থতায়, অদূরদর্শিতায়, অযোগ্যতায়, অসততায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, যাতা হয়েছে দেশের অবস্থা। আজকের এটা নিয়ে আমি একটু কথা বলবো। এরপরে আর আমি কি নিয়ে কথা বলবো,
বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা, উনি একটা কথা বলেছে, রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশদ্রোহিতার শামিল। আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করব। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটার উপরে কথা বলবো। ওয়াকারের মিনিমি, ওয়াকারের চাকর ডক্টর আসিফ নজরুল, উনি একটা কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট। এর অর্থ হচ্ছে এখন তাইলে হচ্ছে না। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। জনাব তারেক রহমান বলেছে, বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন। ভালো, আমি এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের হেফাজতে ইসলামী অথবা ইসলামিক একজন নেতা, ওনার নাম মামুনুল হক, উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। ওয়েল, এটা নিয়েও আমি কথা বলবো। আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। আগে আমি শুরু করি, জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশের স্বৈর শাসনকে জন্ম দিয়েছে, সহায়তা করেছে, যা কিছু করেছে। এখন আপনারা অনেকে বলবেন, দর্শক কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন, বাংলাদেশের প্রথম সেনা প্রধান, তার কথা যদি আপনারা ধরেন শফিউল্লাহ, শফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে, সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনাপ্রধান করা হয় নাই। ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে। ভারত প্রেসক্রাইব করেছিল শফিউল্লাহকে জন্য সেনাপ্রধান করা হয়। মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ, ভারতের এই মানসিকতাকে অ্যাভয়েড করতে পারে নাই, ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই। কারণ ভারত যখন মুজিব শেখকে, তাজউদ্দিনকে, নজরুল ইসলামকে, মনসুর আলীকে, কামরুজ্জামান, এই চার ভারতীয় কুত্তার বাচ্চা, প্রথম হারামজাদা যে চারজনকে নেরি কুত্তার মতো হাজতে মারা হয়েছে, এই চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনাপ্রধান করতে। কারণ কি? সে ছিল হিজড়া, সে ছিল নপুংসক, সে ছিল ইনডিসিসিভ এবং সে ছিল কনফিউজড ব্যক্তি জীবন একজন মানুষ। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে, ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে, যার জন্য তাকে সেনাপ্রধান করা হয়েছে। তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না, তার কোঅর্ডিনেশন মোটেও ভালো ছিল না, তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না। পেশাগতভাবে ডি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার শফিউল্লাহ। তাকে সেনাপ্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য। তো এখন শফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল? আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল শফিউল্লাহ? আমি দেখি না। আপনারা দেখেন কিনা জানি না। তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা, এগুলো আপনারা জানেন। মুজিবকেও সে রক্ষা করতে পারে নাই, আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে। কেন কলঙ্কের বোঝা? রাজনীতিতে জয়েন করলো, তাকে সবাই থাপ্পড় চোপাট দিয়েছে। ধর্মীয় আমনে সেনা প্রধান থাকাকালীন সময় মুজিবরে মাইরা ফেলাইছে, আপনি কাব্বাও ছিলছেন। দর্শকবৃন্দ, শফিউল্লাহ যখন আওয়ামী এমপি হয়, মন্ত্রী হয়, তাকে সবাই বলছে তোর মতো বাল সেনাপ্রধান হয়েছে, ওরা কি করছে? মুজিবরে রক্ষা করতে পারে নাই। এই হচ্ছে শফিউল্লাহ। আমি সবার নাম বলবো না, আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের
দিয়ে এগুলো করা হয়েছে। শফিউল্লাহ গেছে, খন্দকার মোস্তাক আসছে, খন্দকার মোস্তাক একজনের বসাইছে খালেদ মোশাররফ, যারে নিয়ে খন্দকার মোশাররফরে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি ব্যাডমাউথ করছে। খন্দকার মোস্তাক আমার বাপেরে মারছে, খন্দকার মোস্তাক আমার মায়েরে মারছে, আমার বাইরে মারছে, আওয়ামী লীগ গভর্নমেন্টে ডুবাইছে, অমুক করছে, সেমুক করছে। কিন্তু মজার কথা, খালেদ মোশাররফরে তারা গ্লোরিফাই করছে। কি বলছে? খালেদ মোশাররফরে জিয়া মারছে, খালেদ মোশাররফ বিশাল বীর ছিল, খালেদ মোশাররফ মহাবীর আলেকজান্ডার ছিল। হাসিনা বেগম খালেদ মোশাররফরে নিয়ে যত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি হাসিনা আকেউরে নিয়ে করে না। এই খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের, এই দুইজনকে দিয়ে হাসিনা মাগির কান্নার আর কোন সীমা ছিল না। কন্টিনিউয়াসলি কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করছে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে সেইটা করছে, ওইটা করছে, এই ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে। এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি। খালেদ মোশাররফ ছিল রয়ের সাহায্যপুষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যপুষ্ট একজন অফিসার খালেদ মোশাররফ। এবং খালেদ মোশাররফ আর্মি চিফ হতে কার কাছে গিয়েছিল? খন্দকার মোস্তাকের টেবিলে যদি কোন মিলিটারি অফিসার কন্টিনিউয়াসলি বসে থাকে, ওই লোকটার নাম খালেদ মোশাররফ। তাইলে খন্দকার মোস্তাককে হাসিনা বিষোদাগার করতো, কিন্তু খালেদ মোশাররফকে গ্লোরিফাই করতো। সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে? ইজন্ট ইট ফানি? ইজন্ট ইট রিয়েলি ফানি যে খন্দকার মোশাররফকে, খন্দকার মোস্তাককে বেঈমান, মির্জাফর, হারামজাদা, শুয়োরের বাচ্চা সব বলে, কুমিল্লারে পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার ওখানে জড়িত, অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করে। একটু মজার কথাকে আপনি বুঝতে পারতেছেন? খন্দকার মোস্তাকের টেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউয়াসলি সেনাপ্রধান হওয়ার জন্য কে বসে থাকতো? খালেদ মোশাররফ। অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করা হয়। কে করে? হাসিনা নিজে। কে করে? আওয়ামী লীগের লোকজনরা। খালেদ মোশাররফের লোকজনদের কেউ পারে তো আমি গভর্নমেন্টের মন্ত্রী বানাই, এমপি বানাই, প্রধানমন্ত্রী বানাই, কত কি বানাই। ওকে, এখন এই খালেদ মোশাররফ কি বাংলাদেশের উন্নয়নে সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ? হ্যাঁ, ওনাকে বীরুত্তম দেওয়া হয়েছে, বিশাল খেতাব দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সে কি করেছে? কিছুই করে নাই। সে কোথায় বীরত্ব দেখিয়েছে? কোনো বীরত্ব সে দেখায় নাই। কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল, উনি যদি দূরদর্শী হতেন, খালেদ মোশাররফ, উনি যদি প্র্যাগমেটিক হতেন, উনি যদি ডিপ্লোম্যাটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স ছিল এটাকে ব্যবহার করতে জানতেন, হি কুড হ্যাভ প্লে এ ডিফারেন্ট রোল, বাট হি ফেইলড টু ডু সো। দেয়ারফর কি হয়েছে? তাকে মেরে ফেলা হয়েছে। অনেকে বলছে জিয়া রহমান তাকে মেরে ফেলেছে। আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু কিছু করার নাই। জিয়া রহমান মেড এ রাইট ডিসিশন to get rid of Brigadier Khaled Musharraf and Colonel Tahir. Neither Colonel Tahir nor Brigadier Khaled Musharraf was the right person to lead any types of revolution, any types of reform. এরা ভালো রোল প্লে করার মতো যোগ্যতা এবং তাদের ভিশন এবং তাদের দূরদৃষ্টি ছিল না। However, এখন আপনারা আমাকে বলবেন জেকব মিল্টন কোথাকার কোন ছিরু যে তাদের খালেদ মোশাররফের এবং কর্নেল তাহেরের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে? আমি কোথাকার কোন ছিরু না রে ভাই, আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশি নাগরিক, এবং 2-4 কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি, এবং আমেরিকায় বা ইউরোপে এবং সমগ্র বিশ্বের রাজনীতির উপরে আমি পিএইচডি করি নাই, আমি কলেজে প্রফেসরগিরি করি নাই, কিন্তু লেখাপড়া করেছি, কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে, ইউরোপ এবং আমেরিকার ল মেকারসদের সাথে, গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মাঝে মাঝে বসে চা খাওয়া হয়, আড্ডা মারা হয়, আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয়, দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি। তো সেক্ষেত্রে ওদের মাপকাঠিতে যখন আমার দেশের
লোকজনদেরকে কম্পেয়ার করতে যাই, আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে ফুলায় ফাঁপায় তুলতে। মজার কথা আপনাদেরকে আমি বলি, আমাকে বাংলাদেশের আর্মির গ্রেডিং নিয়ে যখন আলাপ আলোচনা করা হয়েছে, আমরা বলছি আমাদের আর্মি কতটা ক্যাপাবল, কতটা প্রফেশনাল, এগুলো নিয়ে কথা বলা শুরু হয়েছে। আপনাদেরকে সত্যি কথা বলি মন থেকে, আমি খুব একটা লোকজন খুঁজে পাই না যাদেরকে বলবো যে এই লোকগুলা ভালো ছিল, এই করিতকর্মা ছিল, এই যোগ্য সেনাপ্রধান ছিল। এখন একটা মজার কথা, কোন একটা সেনাপ্রধান কি আসলে সঠিকভাবে প্রফেশনালি দায়িত্ব পালন করে ক্ষমতা থেকে চলে যাবে এমন মানসিকতা নিয়ে কি কোনো মানুষকে বাংলাদেশের সেনাপ্রধান আদৌ করা হয়েছিল কোন সরকারের আমলে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কি কেউ কখনো এমন একজন যোগ্য প্রফেশনাল মানুষকে সেনাপ্রধান বানিয়ে তাকে কি স্বাধীনভাবে কাজ করার সুযোগ তারা দিয়েছে কখনো? অ্যান্সার নো। দর্শকবৃন্দ, এর অর্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনোই একজন যোগ্য মানুষকে সেনাপ্রধান বানায় নাই, আর বানানোর পরেও তাকে স্বাধীনভাবে পেশাগতভাবে কাজ করতে দেওয়া হয় নাই। এখন আপনারা বলবেন জিয়া রহমান কি করেছিল? উনি এটা জানতেন, উনি জানতেন যে উনাকে যদি শুধু সেনাপ্রধান বানানো হয়, শুধু সেনাপ্রধান, উনি যে কাজগুলো বাংলাদেশের জন্য করতে চেয়েছিলেন উনি কাজগুলো করতে পারতেন না। আমি জাস্টিফাই করছি না জিয়া রহমানের মার্শাল ল, আমি জাস্টিফাই করছি না জিয়া রহমান কি করেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আমাকে যদি প্রশ্ন করা হয় জিয়া রহমান তার সম্পর্কে যত খুন অ্যাসাসিনেশনের কথা বলা হয় আমি এগুলোকে সাপোর্ট করি কিনা, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমার কথায় কষ্ট পেন না আপনারা কেউ, জিয়া রহমান যতগুলো মানুষকে এক্সিকিউট করেছিল, আমার উত্তর বাংলাদেশের বিনির্মাণে ওগুলোর প্রয়োজন ছিল। আমি জানি যাদেরকে মেরেছে তারা তাদের পরিবার পরিজন কষ্ট পাবে, যে জিয়া আমার বাবাকে মেরেছে, জিয়া আমার চাচাকে মেরেছে, জিয়া আমার ভাইকে মেরেছে, কষ্ট পাবেন। কিন্তু আপনারা কেউ আপনাদের বাবা, স্বামী, ভাই তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা তোমাদের ওই বাবা, চাচা, ভাই, স্বামী দেশদ্রোহিতা করেছে, দেশের বিপক্ষে কাজ করেছে, তাদেরকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হতো, বাংলাদেশের অস্তিত্ব ডিফারেন্ট কিছু হতো? কেউ জিজ্ঞাসা করেছেন? দর্শকবৃন্দ, আমার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে, আমাকে একজন বলছে, নাম বলবো না, তাকে অসম্মান করার জন্য, সে এখনো আমার আশেপাশেই আছে, বলছে আমার বাবাকে মেরে ফেলেছে। আমি তাকে সার্বিকভাবে প্রমাণ দিয়ে বললাম, আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল, আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল, আপনার বাবাকে সরাসরি হাতে নাতে ধরে তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী সময় এক্সিকিউট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি জিয়া রহমানকে দোষ দিচ্ছেন কেন? আপনি কি জানেন পরবর্তীতে এই মানুষটা আমার সাথে বসে চোখ দিয়ে পানি ছেড়ে বলেছে, সে যাই হোক আমার বাবা তো। আপনার বাবা, আপনি আপনার এই ব্যাপারে সিম্প্যাথি থাকতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা বলেন না জিয়া নরহত্যাকারী, এটা বলেন না। প্রত্যেকটা মানুষকে যাদেরকে জিয়াউর রহমান সাহেব এক্সিকিউট করেছে দরকার ছিল, ইনক্লুডিং খালেদ মোশাররফ, ইনক্লুডিং কর্নেল তাহের। তো যারা বলেন কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করেছে, না, আপনারা শিশু, একটু বেশি রিসার্চ করেন, একটু লেখাপড়া করেন। আমি জানি আপনারা যদি একটু রিসার্চ করেন পরবর্তীতে আপনারা আমার সাথে একমত হবেন। যেমন বহু লোকজন বিশ্বব্যাপী নাস্তিকেরা, আস্তিকেরা আমাদের কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে, আমাদের রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, মহান আল্লাহ পাককে নিয়ে বাজে মন্তব্য করে, কিন্তু যখন তারা কোরআন রিসার্চ করতে যায় দে বিকাম মুসলিম। আমি বলি না আমার কথার উপরে আপনারা সবাই সঠিক জ্ঞানে আসবেন, দর্শকবৃন্দ, আমি তা বলি না। আমি কি বলি, আপনার অ্যাভেলেবল তথ্য যেগুলো আছে তার বিয়ন্ডে গিয়ে একটু কোচাকুচি করেন, পেয়ে যাবেন।
আমাকে অনেকে বলেছে, ভাই এই কথা আপনি কি করে বলেন, 4 নেতাকে মেরে ফেলেছে, জেলে আপনি সাপোর্ট করছেন। ভাই এই 4 জনের ছিল ভারতীয় মূল, ভারতীয় সুর, ভারতের বেতনভুক্ত, ভারতের সুবিধাভোগী, তো তাদেরকে মারবে না কি করবে? জামায়া ধরে রাখবে? ওই 4 জনের একজন যদি আমার নিজের বাবা হতো, আমি বলতাম তাকে মেরে ফেলে ঠিক করেছে, ওদেরকে মেরে ফেলে ঠিক করেছে। এক্সাম্পল, মনসুর আলীকে মেরে যেমন ঠিক করেছে, নাসিমকেও মেরে ফেলা উচিত ছিল, কারণ নাসিম তার জীবনে যতগুলো দুর্নীতি করেছে এই দুর্নীতি করার সুযোগ পেত না। তার সন্তানদেরও হাজতে ঢুকায় রাখা উচিত ছিল, যাতে এই দুর্নীতিগ্রস্ত ভারতীয় কুত্তার বাচ্চারা যেন বেড়ে না উঠে। কষ্ট পাইছেন, কিছু করার নাই। আপনার বাবা যদি বেঈমান হয়, আমার বাবা যদি বেঈমান হয়, আমার বাবা যদি ঘুষখোর হয়, আপনারা কতদিন আপনার বাবাকে বলেছেন, বাবা তুমি সরকারি বেতন পাও 10,000, কিন্তু মাসে খরচ করো 3 লাখ, বাকি টাকাটা কোথা থেকে আসে? একবারও করেন নাই। আপনার স্বামীকে আপনি একবারও জিজ্ঞাসা করেন নাই, তুমি বেতন পাও 20,000, তুমি খরচ করো 2 লাখ, টাকাটা কোথা থেকে আসে? একবারও জিজ্ঞাসা করেন নাই। তো যখন আপনার স্বামীকে মেরে ফেলা হয়, আপনার বাবাকে মেরে ফেলা হয়, তখন কান্দেন কেন? জিয়া রহমান সাহেব তার সময় 75-এর পর থেকে ওনাকে অ্যাসাসিনেট করার আগ পর্যন্ত উনি যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনার প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি প্রয়োজনীয় বলে আমি মনে করি। দ্যাটস হোয়াট মাই স্টাডি সেস। আমার স্টাডি তাই বলে, আমার রিসার্চ তাই বলে, বিভিন্ন ডকুমেন্ট, সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্ট তাই বলে, কেজিবি ডিক্লাসিফাইড ডকুমেন্ট তাই বলে, MI6 এর ডকুমেন্ট আমাকে তাই বলে। আপনারাও একটু পড়েন, আপনারাও একটু ঘেটে দেখেন। জিয়াউর রহমানের এই ব্যর্থতা নিয়ে আপনারা কেউ কথা বলেন না যে জিয়া অমুককে মেরেছে, সে মুখকে মেরেছে। যাদেরকে মেরেছে এটা দরকার ছিল। তাইলে একটা কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, সেটা কি? জিয়া রহমান সাহেব ছাড়া বাংলাদেশের কোন সেনা প্রধানকে, যোগ্য মানুষকে সেনা প্রধান করা হয় নাই, এবং করা হলেও তাকে কাজ করতে দেওয়া হয় নাই, তাকে সুযোগ দেওয়া হয় নাই। কেন? মুজিব শফিউল্লাহরে সেনা প্রধান বানাইছে তারে দারোয়ানের কাজ করার জন্য, সেনা সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করার জন্য না। টেক মাই ওয়ার্ড, তাকে সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করার জন্য সেনা প্রধান বানানো হয় নাই। জিয়া রহমান, ওনাকে কেউ সেনা প্রধান বানায় নাই। একটা কথা আপনি মনে রেখেন দর্শকবৃন্দ, আমার কথায় আপনারা কষ্ট পেন না। কোন একজন যোগ্য মানুষ, ফর এক্সাম্পল কোন একজন স্ট্রাইকার ফুটবল খেলার মাঠের পাশে বসে থাকতে পারবে না, কারণ তার পা নিষ্পিস করবে। সে কখন ফুটবল মাঠে যাবে এবং খেলবে? জিয়া রহমান ছিল একজন ভালো স্কোরার, ভালো স্ট্রাইকার, ভালো মিডল ফিল্ডার, ভালো ফুটবলার। উনি দেখেছে উনাকে কেউ এই সুযোগটা দিবে না। উনি এই সুযোগের গোড়াপত্তন করেছে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে, বলেছে আই রিভোল্ট। এই জিয়া রহমান বলেছে আই রিভোল্ট। কেন বলেছে? ওনাকে কেউ শিখায় দেয় না। দ্যাট ওয়াজ হিজ ভিশন, দ্যাট ওয়াজ হিজ লিডারশিপ। উনি বলেছেন ওনাকে কেউ সুযোগ দেবে না, সুযোগ উনি তৈরি করে নেবে। উনি এমন একজন ফুটবল খেলোয়াড়, উনি কারোর জন্য অপেক্ষা করে নাই আমাকে বলকে সাজায় দিবে। উনি বলছে এই বল আমি সাজাবো, আমি মিডল ফিল্ড থেকে সামনে নিয়ে যাব, স্ট্রাইকার পজিশনে যাব এবং আমি স্কোর করব। তার নাম জিয়াউর রহমান। উনি করেছে, ওনার ভীষণ ছিল। ওনার ভীষণটাকে উনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, একজন যোগ্য মানুষকে দিয়ে আমি সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করব। এখন একজন ভালো যোগ্য মানুষও ভুল করে বসে, অথবা বিশ্বাস করে বসে রং মানুষকে। উনি এসবকে বিশ্বাস করেছে, এবং আমার কেন যেন মনে হয় এই দোষটা আমি জিয়া রহমান সাহেবকে দেব। উনি পাকিস্তান আর্মিতে চাকরি করেছে, ভারতীয় আর্মি অফিসারদেরকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেখেছে। উনি চিন্তা করেছে
এরশাদের ভিতরে হাজারো শর্টকামিং আছে। লোকটার হয়তো পরিবর্তন হবে, কারণ এরশাদ কানতে পারতো, এরশাদ পা চাটতে পারতো, এরশাদ ভালো মানুষের ভূমিকায় ভালো অভিনয় করতে পারতো। এরশাদ সবগুলো করছে, এবং সবগুলো সে যখন করছে, জিয়াউর রহমান চিন্তা করছে এই লোকটাকে আমি সেনাপ্রধান বানাবো, সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করুক, সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করুক, এর মধ্যে আমি দেশের ফাউন্ডেশনকে বিল্ড আপ করবো। এটা ছিল জিয়াউর রহমানের প্ল্যান। উনি চিন্তা করেছে আমি প্রেসিডেন্ট হয়ে দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, আর একজন যোগ্য মানুষকে তৈরি করে সশস্ত্র বাহিনীকে গঠন করার কথা বলবো। উনি দুইটা ভুল করেছে। এক, উনি এরশাদ সাহেবকে যে এনডিসি করার জন্য ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, উনি ওটা পাঠানো হয়েছে উনি সেনাপ্রধান হওয়ার আগে। ওনার উচিত ছিল, উনি যখন সেনাপ্রধান হয়েছে ওনার উচিত ছিল এরশাদ সাহেবের ওই এনডিসি কোর্স থেকে তাকে ব্যাক করাই আনা, কিন্তু হয় নাই। আল্লাহ এভাবেই লিখে রেখেছে ওনার কপালে। কি করবেন উনি? আমি জিয়া রহমানের গুণগান গাওয়ার জন্য আজকের এখানে বসি নাই। লেটস গো টু দ্য নেক্সট। এরশাদ বেঈমানি করেছে, এরশাদকে ক্ষমতায় বসানো হয়েছে। এরশাদকে কেউ যদি মিলিটারি বিল্ড আপ, সশস্ত্র বাহিনীর বিল্ড আপ এরশাদের দ্বারা হতো না, কারণ সে ছিল ভারতীয় মল, ভারতের চাকর। কন্টিনিউয়াসলি এরশাদ এই কাজ করেছে, ভারতীয়দেরকে সার্ভ করেছে। শেখ মুজিবের অ্যাসাসিনেশন, মুজিবের অ্যাসাসিনেশন এক্সিকিউটটা তার হাতে হয়েছে। সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইনভলভ ছিল দুটো অ্যাসাসিনেশনের সাথে। আল্লাহ দেখেন করুণ ভাবে তার মৃত্যুকে কিভাবে টেনে এনেছে। আসুন এরশাদের শাসন আমলের আরেকজন সেনাপ্রধানের কথা বলি। এরশাদ সাহেব ওনার শাসন আমলে উনি যখন আর্মি থেকে রিটায়ার্ড করে, সি ক্যাটাগরির একজন অফিসার জেনারেল আতিক, তাকে কোর অফ আর্টিলারি, তাকে সেনাপ্রধান বানাইছে। সেনাপ্রধান বানানোর পরে জেনারেল আতিককে রীতিমতো কোনো সুযোগ দেওয়া হয় নাই মিলিটারি বিল্ড আপ করার জন্য, আর্ম ফোর্সের সার্ভিসকে সামনে প্রফেশনাল করার জন্য, স্ট্রং করার জন্য আতিককে মোটেও সুযোগ দেওয়া হয় নাই। রাদার আতিককে বলা হয়েছে যে আপনার রোলটা হলো জাতীয় পার্টি সরকারকে টিকিয়ে রাখা এবং ইন্ডিয়া এবং এরশাদ যত সিদ্ধান্ত নিবে এটাকে সাপোর্ট করা। আতিক কি করেছে? এরশাদ যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। কারণ কি, আতিককে যখন সেনা প্রধান করা হয় তখন বাংলাদেশ আর্মিতে ডজনকে ডজন জেনারেল ছিল যারা যোগ্য ছিল, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদেরকে মোটেও মূল্যায়ন করা হয় না। তো জেনারেল আতিকের পরে কাকে সেনাপ্রধান বানানো হলো? ইঞ্জিনিয়ার কোরের একটা লোককে, হুবড়ি, যে বউয়ের ডরে লাভ দিয়ে উঠে, নুরুদ্দিন। এরশাদ সাহেব যখন বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাচ্ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় থাকার জন্য নুরুদ্দিনেরও সাপোর্ট পাইছে, কিন্তু নুরুদ্দিন টের পাইছে সে সার্ভিসেস কোরের অফিসার, ইঞ্জিনিয়ার কোরকে ফাইটিং করি বলা যায়, কিন্তু সে ওভারঅল সিনিয়র অফিসারদের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছিলেন না। কারণ ওই সময় সিনিয়র অফিসারদের ভিতরে আজকের যেমন 10 জনের ভিতরে 9 জন রয়ের ওত নেওয়া, তখন 10 জনের ভিতরে ছিল একজন ওত নেওয়া রয়। কি করছে এরশাদ সাহেব? নুরুদ্দিন ওই সাপোর্টটা ব্যাকআপ করতে পারে নাই। নুরুদ্দিনকে সরাসরি এটা বলা হয়েছে, স্যার এই জনগণের বুকে গুলি চালাইতে দেওয়া যাবে না, জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। সমস্যা একটা, নুরুদ্দিনের হেডা মোটেও ছিল না এরশাদ সাহেবের সামনে দাঁড়াইয়া যে না আমি জনগণের বুকে গুলি করব না। কি করছে? দরবারে গেলেন এরশাদ সাহেব তার সরকারকে টেকানোর জন্য। আপনারা জানেন নুরুদ্দিন কি করছে? চালাক নুরুদ্দিন। এবং তাদের পিএসও, আর্মি হেডকোয়ার্টারের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার থাকে, তাদের ভিতরে একজন ছিল জেনারেল সালাম। স্বাধীন চেতা ছিল, একটু হেডামালা ছিল, দেশপ্রেমিকও ছিল। তাকে অ্যাসাইন করা হলো যে এরশাদ সাহেবকে বলেন যে ক্ষমতা ছেড়ে দিতে, নির্বাচন
সামনে আগায় নিতে। নুরুদ্দিন কিন্তু এরশাদ সাহেব বলে না যে আমি আপনাদের সাপোর্ট দিতে পারবো না, কারণ সে চাপের মধ্যে ছিল। ওই সময় নুরুদ্দিন যদি এরশাদ সাহেবের সাপোর্টদের কথা কইতো তাহলে অন্যান্য জেনারেলরা তার মুখ খাওয়াই দিত। আমি যে কথাগুলো বললাম ভেরিফাই করেন সাবজেক্টগুলো। তাই নুরুদ্দিন সালাম রে দিয়ে এরশাদ সাহেবরে বলাইছে যে স্যার আপনার রিজাইন করতে হবে, জনগণের উপরে গুলি করা যাবে না। গেল নুরুদ্দিন চ্যাপ্টার শেষ। নুরুদ্দিনের পরে কাকে সেনাপ্রধান করা হইল? নাসিম, আবু সালেহ মোহাম্মদ নাসিম। অফিসার হিসাবে আমি তাকে বলবো সি মাইনাস একজন জেনারেল, এবং জিয়া রহমানের একজন লিউটেন্যান্ট ছিল ডিউরিং লিবারেশন, পা ছিল না। খালেদা জিয়া চিন্তা করলো যে আমার নাসিম মুক্তিযুদ্ধ করেছে, নাসিম জিয়ার সাথে থেকেছে, তার কাছ থেকে যতটুকু সাপোর্ট নেওয়া যায় চিন্তা করছে তারে বসাইয়া সামনে রাখা যতটা ফায়দা নেওয়া যায়। কারণ বেগম জিয়া ব্যক্তিগত সততার আড়ালে তার নেপোটিজম ছিল আকাশচুম্বী। নেপোটিজম, দর্শকবৃন্দ, নেপোটিজম হলো স্বজন প্রীতি। বেগম জিয়ার নেপোটিজম আকাশচুম্বী বলতে আমি যদি বুঝাই, স্বজন প্রীতির ক্ষেত্রে খালেদা জিয়ার স্বভাব হলো তার বাপের বাড়ির লোকজনদেরকে যে কোনো মূল্যে পয়সা বানানোর রাস্তায় নিতে হবে এবং ক্ষমতা দিতে হবে, কিন্তু জিয়া ফ্যামিলির কাউকে তার চারপাশে ঢুকতে দেওয়া যাবে না। কারণ কি, জিয়া ফ্যামিলির লোকজনের তো ক্লাস আছে, জিয়া ফ্যামিলির লোকজনের তো কোয়ালিটি আছে, তাদের ভিতরে তো নীতিবোধ কাজ করে, যার জন্য জিয়া ফ্যামিলির কেউই, জিয়া রহমান সাহেবের ফ্যামিলির কেউই পরবর্তী বেগম জিয়া এই বিএনপিতে আসে নাই। আসে নাই মানে তাদেরকে আসতেও দেওয়া হয় না, তাদেরকে রীতিমতো অপমান অপদস্থ করে তাদের সামনে থেকে তাড়ানো হয়েছে। সাবজেক্টগুলো মিথ্যা হলে বিএনপি কে বলেন আমার এই কথাগুলোকে চ্যালেঞ্জ করার জন্য। বেগম জিয়া তার অযোগ্য, অথর্ব, লোভী, দুশ্চরিত্র, হারামজাদা ভাই সাইদ ইস্কান্দারকে তারেক সিদ্দিকী যেমন হাসিনার যে রোলটা প্লে করছে, সাইদ ইস্কান্দারের দিছে ওই রোলটা প্লে করার জন্য। তাহলে বেগম জিয়া কি ভালো সেনাপ্রধান খুঁজছে সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করার জন্য? এই 22nd সেঞ্চুরিতে আপনাদের মনে হয় ভারতের সাথে বোঝাপড়া করার জন্য, মিলিটারি বিল্ড আপের জন্য বেগম জিয়া কি একটা ভালো সেনাপ্রধান উপহার দিয়েছে? না, দেন নাই। উনি এই যে জেনারেল তারেক সিদ্দিকী, ওনার এই পজিশনটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে জানেন? বেগম জিয়া এটা রাস্তা দেখায় গেছে। কারণ কি, সাইদ ইস্কান্দার যার কোনো যোগ্যতা ছিল না, অথর্ব ছিল, অযোগ্য ছিল, লোভী ছিল, দুশ্চরিত্রের ছিল, তাকে বসিয়েছে কেন? যাতে ক্ষমতাকে কনসলিডেট করতে পারে তারা চারপাশে। এটা নিয়ে তারেক রহমানের সাথে সাইদ ইস্কান্দারের বহু ঝগড়াঝাটি গেছে। অযোগ্য লোকজনদেরকে ফরমেশন কমান্ডার বানানো হয়েছে, অযোগ্য লোকজনদেরকে আর্মির সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে ডিজিডিপিতে, ওখান থেকে বকরা খাইছে সাইদ ইস্কান্দার, এমইএসএ পয়সা মাইরা খাইছে, অযোগ্য লোকজনদেরকে ওখানে বসাইছে। টার্গেট একটা, ক্ষমতাকে কনসলিডেট করা। অযোগ্য, অথর্ব, অসৎ, লোভী খালেদ মোশাররফের অ্যাসিস্ট্যান্ট মইনুল আহমেদ, এই শুয়োরের বাচ্চা, বাংলাদেশের প্রথম মির্জাফর, হাসিনা মির্জাফর, তাকে সেনাপ্রধান বানাইছে। এই বালখোর মঈনুদ্দিনের বাংলাদেশের প্রতি জিরো লয়ালটি। সে ছিল খালেদ মোশাররফের বিগ ফ্যান এবং জিয়াউর রহমানকে সে রীতিমতো ঘৃণা করত। মইনুল আহমেদ জিয়াউর রহমানকে ঘৃণা করত। এটা জানার পরেও সাইদ ইস্কান্দার তাকে সেনাপ্রধান বানাইছে।
খালেদা জিয়ার যোগ্যতায় কুলায় নাই, দূরদৃষ্টিতে কুলায় নাই যে জিয়া রহমানকে যেই লোক অপছন্দ করত তাকে কি করে আমরা সেনাপ্রধান করি। মইনুল আহমেদ যে সেনাপ্রধান করছে, আপনারা কি জানেন? এই মইনুল আহমেদ যে বহুবার উস্কানি দিছে, মইনুল আহমেদ যেন তারেকের পা ভাঙ্গা দেয়, কোমর ভাঙ্গা দেয়, মাথা ভাঙ্গা দেয়, কত প্রকার করা হয়েছে। বিএনপি আমার উপরে গোসা করে, জেকব গালি দেয়, জেকব গালি দেয়, ও জেকব গালি দেয়, কিন্তু এইসব কথার কোনো জবাব নাই। তারেক সিদ্দিকীকে বিএনপি যখন গালি দেয়, তখন কেউ যদি তারেক রহমান এবং বেগম জিয়া আপনাদেরকে যদি বলে সাইদ ইস্কান্দার কোন রোলটা প্লে করছে, আপনাদের জবাব কি? কোন জবাব আছে? তারেক সিদ্দিকী যত কিছু করেছে, এখন বলবেন তারেক সিদ্দিকীর মতো দুর্নীতি সাইদ ইস্কান্দার করে নাই। সত্য কথা, অর্থাৎ সাইদ ইস্কান্দার ছিল চোর, তারেক সিদ্দিকী ছিল ডাকাইত। সাইদ ইস্কান্দার মানুষ ধরে থাপড়াইতো, তারেক সিদ্দিকী মানুষের গুম করে খুন করত। বালকে আপনারা কি মনে করছেন মইনুল আহমেদ যে আপনারা সশস্ত্র বাহিনীর ডেভেলপমেন্টের জন্য নিয়োগ দিছিলেন? মোটেও না। কি করছেন? বালছির একটা তালকে রয়ের জাহারামজাদা ওত দিচ্ছে বহু বছর আগে, ডিউরিং খালেদ মোশাররফ। আপনারা তারে বানাইছেন আর্মি চিফ খালি আপনাদের ক্ষমতা কনসলিডেট করার জন্য। অর্থাৎ আপনারা সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করার জন্য মইনুল আহমেদকে সেনাপ্রধান বানান নাই। তাহলে কথা কি? তখন আপনারা বানিয়েছেন আপনার পরিবারের পারিবারিক যে ব্যবসা, বিএনপি ব্যবসা, এইটাকে কন্টিনিউয়েন্সের জন্য। মইন গেল, মইনের পরে আপনারা তো বিএনপি ক্ষমতা থেকে সরে গেল। এর পরবর্তী সময় নাসিম গেল, মইন গেল, এরপরে উল্লেখযোগ্য হাসিনা কি করছে? হাসিনা যখন 96-তে ক্ষমতা নিচ্ছে, জেনারেল মুস্তাফিজকে টাইনা আনছে রিটায়ারমেন্ট থেকে। জেনারেল মুস্তাফিজের ব্যক্তিগত যোগ্যতা এবং প্রফেশনালিজম এগেইন C- একজন অফিসার। এখন বলবেন তারা জেনারেল হয় কি? ভাই, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেলের পরে যে প্রমোশন গুলা হয়, এগুলো পা চাটায় আপনারা কতটা দক্ষ। বাংলাদেশের রাজনীতিবিদরা যেহেতু লেখাপড়া জানে না, যেহেতু তারা অসৎ, যেহেতু তারা পাচাটা পছন্দ করে, তাহলে আপনি যত পা চাটবেন এবং আত্মীয়তার আত্মীয় লতায় পাতায় পেঁচাই আপনারা কোন একটা জায়গায় দাঁড়াইয়া জেনারেল হবেন। মুস্তাফিজকে টেনে নিয়ে আসছে সেনাপ্রধান হওয়ার জন্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করার জন্য না। মুস্তাফিজ এসে 96-তে কি করেছে? সশস্ত্র বাহিনীকে পঙ্গু বানানোর জন্য যা যা করা দরকার মুস্তাফিজ তাই করছে। পঙ্গু বানানোর জন্য করে নাই এমন কিছু নাই। কারণ হাসিনা এবং মুস্তাফিজ এবং ভারত, তাদের উদ্দেশ্য একটা ছিল। হাসিনার দায়িত্ব ছিল বাংলাদেশের গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে ফেলা, আর মুস্তাফিজের দায়িত্ব ছিল রয়ের হইয়া বাংলাদেশের আর্মির ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে দেওয়া। 96-তে কাজ শুরু করছে। তাহলে সেনাপ্রধান করছে একটা রাজনৈতিক দল, যোগ্য মানুষকে করে নাই। কাকে করছে? ব্যক্তি স্বার্থ এবং অন্য একটা দেশের স্বার্থ রক্ষার্থে সেনাপ্রধান বানানো হয়েছে, যাকে কোনো প্রকার স্বাধীনতা দেওয়া হয় নাই সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করার জন্য। আপনারা প্রফেশনালিজম কোথায় পাবেন? ছিল না। সেনাবাহিনীকে সোনাবাহিনী বানানো হয়েছে হাসিনা শাসনামলে। জেনারেল মুস্তাফিজের পরে কতগুলো নপুংসক, চোর, ডাকাত, অযোগ্য, বাদ পায় না। ওই একটা ছিল কি জানি শফি, মাস্তানা ছিল কয়েকটা ভাই, আজিজ, তারপরে সফিয়া ছিল যে বাতের কাঙ্গাল মঙ্গা, তারে বানাইছে সেনাপ্রধান। ঠেলতে ঠেলতে মুস্তাফিজের জামাই তারে ওয়াকারুজ্জামান রে, যে লোক সঠিকভাবে মেজর হওয়ার যোগ্য না, সে যদি রেগুলার কমিশন পাওয়া মেজর হইতো, তাহলে ওইখান থেকে সে পার্মানেন্টলি সুপারসিডেড হয়ে রিটায়ার করতো, বিডিআর এ গিয়ে 2 পয়সা কামাইতো। আর্মি চিফ হওয়ার কথা ভুলে যান। ওয়াকারকে তৈরি করা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে র রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য। দেখো, আমি এটা বললে কম বলা হবে, মির্জা ফর ওয়াকারুজ্জামান তার দায়িত্ব আজ অবধি পালন করছে, পালন করে আসছে। যারাই বলার চেষ্টা করে, ওয়াকারুজ্জামান আগস্ট 5, 2024
সেনাপ্রধানের, দেশপ্রেমিক সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে, আপনারা মায়ের পেটে আছেন। আপনারা স্টাডি করেন, আপনারা রিসার্চ করেন, আপনারা চারিদিক ঘেটে দেখেন। জেনারেল ওয়াকার আগস্টের 5 তারিখে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত নেয়ার বাইরে তার হাতে আর কিছু ছিল না। যখন সে টের পেয়েছে, মীর জাফর ওয়াকারুজ্জামান যখন টের পেয়েছে যে গভর্নমেন্টকে যেতে হবে, গভর্নমেন্ট ফল করবে, তখন তার টার্গেট একটাই ছিল, শেখ পরিবারকে কি করে রক্ষা করা যায়। রক্ষা করার তার প্রথম সিদ্ধান্ত ছিল ঢাকা ইউনিভার্সিটির মিনিমি জীবনে যে ওই লেখাপড়া কি জন্য নিজের একবার সাংবাদিক বানায়, একবার প্রফেসর বানায় আসিফ নজরুল, তার ভিতরে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ চারিদিক থেকে ডিজিএফআই এবং র তারে সেট আপ করে রাখছে। চিন্তা করছে এই গাবুরের ঘরের গাবুররে আমরা সরকার প্রধান বানাবো। আসিফ নজরুলকে সরকার প্রধান যদি বানাতে ওয়াকার সফল হতো, আজকের বাংলাদেশ যে কোথায় যেত আপনারা টের পেতেন। এখন একটা কথা, বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে পরেজগার মানুষও তো আছে, ভালো মুসলমানও তো আছে, আল্লাহ তো তাদেরকে টিকায় রাখবেন। এখন এই আসিফ নজরুলের বেঈমানিকে আল্লাহ প্রশ্রয় দেন নাই। আল্লাহ 20 কোটি মানুষের ভাগ্যে চিন্তা করেছে একটা যোগ্য লোক অন্তত দেই। গত 54 বছরে জিয়া রহমানের পরে আর দ্বিতীয় কোন যোগ্য লোক আসে না, একটা যোগ্য সঠিক লোককে দিয়ে দেয়, দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়াকার হাসিনাকে শুধু জীবন বাঁচানোর জন্য পার কইরেই দেয় নাই, সাথে দিয়ে দিছে মিলিয়ন মিলিয়ন ডলার, ক্যাশ ডলার, ব্রিফ কেস বোঝাই কইরা বাংলাদেশ ব্যাংকের লকার খুইলা জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র গোল্ড যতটা পারে গণভবনে নিয়ে আসছিল, ডায়মন্ড নিয়ে আসছিল, ডলার নিয়ে আসছিল, এবং ব্রিফকেসে সব টাইড আপ করা। ওয়াকার হাসিনাকে বলছে আপনারা যা নিয়ে যেতে চান নিয়ে যান। আপনাকে একটা ঠান্ডা মাথায় কথা বলি, ওয়াকার যদি একজন প্রফেশনাল জেনারেল হতো, ওয়াকার যদি একজন দেশপ্রেমিক জেনারেল হতো, ওয়াকার হাসিনাকে, রেহানাকে, তারেক সিদ্দিককে কখনোই হেলিকপ্টারে করে পালাতে সহায়তা করতো না। কি বলতো? ওকে, আপনাদের সামনে অজুহাত দেয় ইন্ডিয়া না পাঠাইলে তাকে মেরে ফেলতো। মিথ্যা কথা। 626 জনকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখছে, তাদের কেউ তো মারে নাই, মারছে? কেউই মারে নাই। তাইলে হাসিনাকে কেমনে মারত? বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের কোন কোয়ার্টার গার্ডে হাসিনাকে যদি আটকায় রাখতো, হাসিনার গায়ে কাছেও তো কেউ বুঝতে পারতো না। ওয়াকার এটা করে নাই। কেন করে নাই? র তাকে নির্দেশ দিছে যে কোনো মূল্যে হাসিনাকে জীবন বাঁচাতে হবে। তুমি ওয়াকারের সব ট্র্যাপ করার জন্য তার যা কিছু আছে সব তো রয়ের কাছে আছে। বলছে তুমি হাসিনাকে যেভাবে পারো এভাবে এভাবে পাঠিয়ে দাও, এবং হাসিনা জানতে চায় তাকে দিয়ে দাও। দিয়ে দিছে। তো রকে যদি সবকিছু দিয়ে দেয়, হাসিনাকে দিয়ে দেয়, তাহলে তো হয়ে গেল। তারপর কি মনে হয় ওয়াকার একজন প্রফেশনাল অফিসারের দায়িত্ব পালন করছে, প্রফেশনাল সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে, প্রফেশনাল সৈনিকের দায়িত্ব পালন করছে? মোটেও করে না। অজিত দোভাল, রাজনাথ সিং, জয়শঙ্কর তারা বলছে ওয়াকারকে কি করতে হবে। জেনারেল দ্বিবেদী তারা বইলা দিচ্ছে জেনারেল ওয়াকারের কি কি করা উচিত। জেনারেল ওয়াকার হাসিনাকে হেলিকপ্টারে উঠায় নেয়, তার 14 থেকে 16টা বাক্স বোঝাই ক্যাশ ডলার, গোল্ড, ডায়মন্ড, তার যা কিছু দরকার সবকিছু উঠাই দিচ্ছে। তাহলে জেনারেল ওয়াকার কি জীবনে বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিল্ড আপ করতে চাইছে, নাকি সশস্ত্র বাহিনীকে পঙ্গু বানাইয়া ডিস্ট্রয় করতে চাইছে? তাই করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সরকার প্রধান না হয় সে সর্বান্তকরণের চেষ্টা করছে এটা ঠেকানোর জন্য। থ্যাংক গড ছাত্র নেতারা
সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করবে। থ্যাংক গড, আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে লেখা রাখছে যে ভদ্রলোক একদিন সরকার প্রধান হবে। আমিও বানাই না, আপনিও বানান না, আল্লাহ লিখে রাখছে। আর ছাত্র নেতারা ওখানে ছিল, বানাইছে। আল্লাহ যে পারে তার একটা প্রমাণ আপনারা তো জানেন। আমাদের ইউসুফ নবীকে আল্লাহ পাক হাজতে ঢুকায় নাই? হাজতের ঢুকাইয়া শারীরিক মানসিক কত টর্চার করাইছে। সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম কি আজিজে মিশর হয় নাই? সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয় নাই ফেরোর পরে? তো আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাজতের দরজায় নেওয়া, ছাইরা দেওয়া, 10 তলা 15 তলার কোর্টে টানা হেসরা করা, হাজতের দরজায় নেওয়া, অত্যাচার করা, অসম্মান করা, চোর বলা, সুদখোর করা, তার বদনামের কোন অভাব আছে? নাই। হযরত ইউসুফেরও দেওয়া আছে, হ্যাঁ নাকি জোলেখার লগে প্রেম করতে চাইছে জোর করিয়া, রেপ চার্জ আনতে গেছে। যেমন ডক্টর ইউনূসের কথা কইছে, সে নাকি তার এমপ্লয়ি এবং লেবারদের উপরে টর্চার করছে, আছে না? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের তুলনা করতেছি না, কিন্তু আল্লাহ লিখে রাখছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এক সময় আজিজে মিশর করবে। বাংলাদেশের ক্ষেত্রে আল্লাহ পাক লিখে রাখছে দুলামিয়ার পোলারে, দুলামিয়া সদাগরের পোলারে আল্লাহ সরকার প্রধান বানাইব। যেমন নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখরে শেখ মুজিব নাম দিয়া আল্লাহ প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানাবে, এটা লিখে রাখছিল। কিছু করার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান হয়েছে, ওয়াকার এটা মোটেও চায় না। সো দ্যারফর বাংলাদেশের কোন সাংবাদিক, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী তারা ব্যাখ্যা করার চেষ্টা করে যে ওয়াকার জনগণের উপকার করেছে, আপনাদেরকে বলবো একটু লেখাপড়া করেন, দৃষ্টিভঙ্গিটাকে আর একটু বড় করেন। তথ্যের জন্য আপনারা আজে বাজে কথা বলেন। আজকেরও ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে বসে ষড়যন্ত্রে লিপ্ত আছে। মির্জাফর ওয়াকারুজ্জামান যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর এই চেয়ারে আছে, বাংলাদেশ নিরাপদ না। চুপ্পুর ঘরের কুপ্পু, কুপ্পুর ঘরের হারামজাদা নারী কুত্তা যতক্ষণ পর্যন্ত বঙ্গভবনে বসা আছে, বাংলাদেশ নিরাপদ না। এই প্রসঙ্গে বলতে গেলে আমি নির্দ্বিধায় একটা সাবজেক্টে কনক্লুড করতে পারি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি যোগ্য, পেশাদার, চৌকস কোন সেনা অফিসারকে সেনাপ্রধান বানানো হয়নি। কোন রাজনৈতিক দল একজন যোগ্য, পেশাদার, দূরদৃষ্টি সম্পন্ন, দেশপ্রেমিক, সাহসী লোককে সেনাপ্রধান বানিয়ে তাকে বলে না যে এবার সশস্ত্র বাহিনী, আর্মিকে তুমি বিল্ড আপ করো। কাউকেই বানায় না। আওয়ামী লীগ বানায় না, বিএনপি বানায় না, জাতীয় পার্টি বানায় না, আজও হাসিনা তো বানায় নাই। শুধু একজন হয়েছিল, সে দেখছে আমি ক্ষুধার্ত, ওই প্লেটের ভাত কাইরা আমার খাইতে হইব, কারণ আমি ক্ষুধার্ত। জিয়া রহমান চিন্তা করছিল আমার এই মুহূর্তে থাবা মারতে হবে। যেদিন স্বাধীনতার ঘোষণা করছে, সে চিন্তা করছে দিস দ্য টাইম আউট রিভোল্ট, কারণ এইসব বেঈমান রাজনীতিবিদ, বাউছল, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। জিয়া রহমান নিয়ে নিছিল। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই জিয়া রহমানের যোগ্যতা সম্পর্কে। গঙ্গার পানি নিয়ে ভারত এমন ভাবে লন্ডভন্ড শুরু করলো যে বাংলাদেশের লোকজনরা টিউবওয়েলে পানি চাইতেও পানি পাইতো না। বাংলাদেশের উত্তরাঞ্চলে খাওয়ার পানি সংকট। উনি বগুড়ার মানুষ, বহু জায়গায় গিয়েছে, কূপে পানি থাকতো না, কারণ গঙ্গার ব্যারাজের এফেক্ট বাংলাদেশের সর্বত্র। জিয়া রহমান সাহেব চায়না গেলেন, জিয়া রহমান সাহেব চায়না গেলেন। চায়না গিয়ে উনি চেষ্টা করলেন যে বাংলাদেশে যদি কোনো অবস্থাতে
ওয়াটার ডেভেলপমেন্ট করা যায় চায়নার সহযোগিতায়। দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে একটা সেকেন্ড সময় চাইবো, কারণ ওই ভিডিওটাকে আমি আপলোড করাই নেই আপনাদেরকে দেখানোর জন্য। পেয়েছে ভিডিওটা, আপনাদেরকে আমার দেখাতে হবে। জিয়া সাহেব চায়নায় গেলেন, এই গঙ্গার ব্যারাজের যে নেগেটিভ এফেক্ট বাংলাদেশের উপরে পড়েছে, জিয়া সাহেব তার দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন চায়না মেইনল্যান্ডের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। উনি ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন উনি পাবেন না, আর ভারত যদি কোঅপারেশনের জন্য আগাইয়াও আসে, এটা হবে স্রেফ ভণ্ডামি, এটা হবে স্রেফ রিস্কি। উনি এটা বুঝতে পারছেন। এটা বোঝার পরে থেকে জিয়া রহমান কোনদিন চিন্তা করে নাই উনি ভারতের মুখোপেক্ষী হবেন। জিয়া রহমান চায়না গেলেন, দেখেছেন ওনার প্রোডাক্টিভিটি। উনি চায়নার থেকে ব্যাক করলেন। চায়নার থেকে ব্যাক করে উনি কি করেছেন আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাতে চাই। আমি সরি দর্শকবৃন্দ, আমার ভিডিওটা দেখানোর জন্য একটু সময় দিন আমাকে। জিয়া রহমান সাহেব চায়নায় গেলেন এবং বললেন ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে বাংলাদেশে ওনার অল্টারনেট একটা ব্যবস্থা তার করতে হবে। এই অল্টারনেট ব্যবস্থার জন্য জিয়া রহমান পানি সরবরাহের জন্য কি করা যায়, পানিকে খাদ্যোপযুক্ত করার জন্য আর কি কি করা যায়, টেকনোলজি আনা যায়, কাজ কিভাবে করা যায়, এটার উপরে উনি হাত দিলেন। এবং চায়নার কৃষি নির্ভর যে জাতিগুলো আছে তাদের সাথে উনি কথা বললেন, লোকজনদেরকে ট্রেনিং এর কথা বললেন। এবং বাংলাদেশে এসে একজন ভিশনারি লিডার এটাই করে, একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে। ভারতের পা চাটে না, ভারতকে বিশ্বাস করে না, বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না। আপনাদেরকে এই জিয়া রহমানকে অপদস্থ করার জন্য আপনি দেখেন মির্জা ফখরুল কি বলে। এই জিয়া রহমানকে অপদস্থ করার জন্য, দর্শকবৃন্দ আমি না ভিডিওটার আগে দেখাই, জিয়া রহমান চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন, মেইনল্যান্ডের সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন পানির ব্যাপারে। ফারাক্কা বাদ এটার অল্টারনেট উনি কি করবেন এই ব্যাপারে আলাপ আলোচনা করলেন, সব তৈরি করলেন। এগ্রিকালচার প্রজেক্টে চায়নায় যা যা করে উনি চেষ্টা করলেন বাংলাদেশ এগুলোকে কাজে লাগানোর জন্য, এবং যাতে প্যারালাল চায়নার সাথে সম্পর্ক তৈরি করে ভারতকে চাপের মধ্যে রেখে কাজগুলো আদায় করা যায়, উনি ওটা করলেন। পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনবেন। আমির খসরু মাহমুদ, মোরশেদ খান এবং বিএনপির কিছু অদূরদর্শী হারামজাদা ভারতের কুত্তা, তারা তাদেরকে বুদ্ধি দিল যে বেগম জিয়ারে বলো তাইওয়ানের সাথে সম্পর্ক করতে। কারণ কি জানেন, চায়নার সাথে বিএনপির সম্পর্কটার জন্য পুটকি মারা হয়। আমির খসরু মাহমুদ, মোরশেদ খান, মির্জা আব্বাস, এরা সবাই কয়েকজনই মিল্লা বেগম জিয়ারে বলছে, ম্যাডাম আমরা তাইওয়ানের লগে সম্পর্ক বিল্ড আপ করবো, সম্পর্ক বিল্ড আপ করে আমাদের লাভ বেশি, তো তাইওয়ানে আমরা যে একটা এম্বাসি করি, একটা কনসুলেট করি। ইন্ডিয়া কৌশলে এই কাজটা করাইয়া বিএনপির সাথে চায়নার সম্পর্কটারে একেবারে পাছায় বাঁশ দিয়ে দিল। জিয়া যেটা বিল্ড আপ করে এসছে, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, তারা এই কাজটা একেবারে বাঁশ, জিয়া যা তৈরি করে আসছে প্রত্যেকটাকে ডিস্ট্রয় করছে। করার পরে আরেক মির্জা ফখরুল এই জিয়া সম্পর্কে কি বলছে শুনেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত
সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আস্তাগফিরুল্লাহ। নাফরমানি, মুনাফিকি, ফাসিকি, বেঈমানি, এরও একটা সীমা থাকে। মির্জা ফখরুলের এই সীমা নাই। এরা বেঈমান, নিজের রক্তের সাথে এরা বেঈমানি করে। এই করে বিএনপি। এই বেঈমানদের মধ্যে এই কুত্তার বাচ্চাকে গত 20 বছর ধরে তারে মহাসচিব বানায় রাখছে। ভারতের কথা বুঝেছেন? এখন বিএনপির নেতৃত্ব আমাকে গালি দিবেন, মজা পাবেন? প্লিজ গো হেড। নিজের পুটকিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যান আমারে গালি দেন, গালি দিয়া মজা পান। কিন্তু এসব কথা কোনো জবাব আপনাদের কাছে নাই, যার জন্য আপনারা গালিকে বেছে নেন। এসব কথার কোনো জবাব আপনাদের কাছে নাই। আছে? কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই। আপনাদের মনে আছে? সে বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই। মির্জা আব্বাস বলছে কোনো চাঁদাবাজ নাই, এবং যখন বলছে কোনো চাঁদাবাজ নাই, তারেক জিয়া আবার এই কথাটা ইদানিং ঘন ঘন বলে। দেখেন কি বলছে, বিএনপির নেতাকর্মী চাঁদাবাজি করলে বেঁধে পুলিশে ধরিয়ে দেন। কে কইছে? তারেক রহমান। তারা আবার তারেক রহমানকে কি বলে না যেন, দেশ নায়ক কি জানি বলে না, দেশ নায়ক, জীবন্ত কিংবদন্তি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী কি জানি বলে না। সে বলছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাদের বাইন্দা পুলিশে ধরায় দেন। কে বলছে এটা? তারেক রহমান। ঠিক আছে, তারেক রহমান বলছে আমরা, তারা চাঁদাবাজি করে না, তো এটা হবে। এরপরে মির্জা ফখরুল আবার একটা কথা বলছে। মির্জা ফখরুলের কথাটা শুনেন। মির্জা ফখরুল কি বলছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। ধমক কে দিছে? মির্জা ফখরুল। নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। এরপরে একটা মজার কথা হইছে। কি মজার কথা? দেখেন কি হইছে। নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, বিএনপির 3 কর্মী গ্রেফতার। বিএনপির 3 কর্মী গ্রেফতার। দেখছেন? মির্জা ফখরুল কইছে নির্বাচন দেন, নতুবা চাঁদাবাজি বাড়বে। যেটা করতে হবে না, এফেক্ট করতে হবে না। চাঁদাবাজি বাড়ছে না কমছে? দেখেন। আবার বিএনপির কথাবার্তার উত্তর দক্ষিণ কেমন, এইটা একটু শুনেন। মানে সকালে ইলেকশন, বিকালে সংস্কার। দেখেন তাদের কথাবার্তা কোনো একটার সাথে আর একটা কোনো মিল নাই। দর্শকবৃন্দ, ধরেন আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি কোন রাজনৈতিক দল করি না, আমি বাংলাদেশের দালাল। আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা 2 টার্ম 3 টার্ম গভর্নমেন্ট ফর্ম করেছেন, বিএনপি কি যদি বলি, এই ভারতীয় দালাল শুয়োরের বাচ্চা আমির খসরু মাহমুদকে যদি জিজ্ঞাসা করি যে গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই, গত 53 বছরে পারে নাই, আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করব? দর্শকবৃন্দ, আমার কথাটাকে ভুল বুঝবেন না, একটু চিন্তা করে দেখেন। 53 বছরে পারে নাই, আমি কেন এখন তাদের বিশ্বাস করব? এবং আরো একটা দিক আছে, এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা, সততা, দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে? আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি। ডক্টর ইউনূস উনি কাতারে গিয়েছেন। কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে,
আমিরের মায়ের সাথে দেখা করেছে, আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ফাউন্ডেশনের। ওখানে কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল, তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো 750 আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে, অর্থাৎ ওই আর্মির বেতন যা আছে সব খরচ কাতার দিবে। ওখানে 750 বাংলাদেশ আর্মি লোকজনদেরকে এমপ্লয়ের ব্যবস্থা করে আসছে। এখন এটা স্রেফ ইউনূসের দ্বারা সম্ভব। কেন সম্ভব? কাতারের আমির এবং আমিরের বাপ মা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে। কাতারের আমির অথবা তার বাবা মা, আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হবে এবং বাংলাদেশের জন্য তারাই উপকার করবে। বাংলাদেশের বর্তমান গত 53-54 বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনূসের চেয়ে বেশি হবে, যে বাংলাদেশের 750 আর্মিকে পার্মানেন্টলি ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে। আরো ওয়াটার সংস্কারের জন্য, আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য, এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে, অন্য কারো দ্বারা তো এটা সম্ভব না রে ভাই। এখন এই সলিমুল্লাহর ঘরের কলিমুল্লাহ, আমির খসরু মির্জাফর, অমিত শাহের 5 আটা নুনু চুষা হারামজাদা বলে সরি এটা আপনারা না, তাই শুয়ারের বাচ্চা আমির খসরু তোরে কেন চিনে? এই হারামজাদা কুত্তার বাচ্চা, তোর কাজ হইছে হাজতে যাবি হাসিনার লগে ষড়যন্ত্র কইরা এবং হাজতে ঢুইকা সাদা বাইদ্র লইয়া গলা চড়াই দিয়া শুয়ে থাকবি। তোর কাজ এইটা। তুই আবার কিসের রিফর্ম করবি হারামজাদা? তুই রিফর্ম নিয়ে কথা বলিস কেন? তোর রিফর্ম হইলো এইটা। কাগজে পত্রে তোর ছেলে থাকবে একজন ইসরাফিল খসরু, কিন্তু আমেরিকা আসলে তানিয়া খসরু নামে আরেক মাইয়া দাঁড়ায় যাবে। কুত্তার বাচ্চা, ওইটাই হচ্ছে তোর সংস্কার। আমির খসরু মাহমুদ, তোমার সংস্কার হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাহায্য কইরা 17 বছর এবং আরো বেশি বাড়ানো। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নামে একটা প্লট বানানিতে কিনা আরেকটা প্লটে দখল করে ওই 21 তলা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি করে ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার আমির খসরু মাহমুদ। তোর আবার সংস্কার কি? বুইড়া হাবদা বলদের মতো দাঁড়ায় থাকিস শুয়োর। তুই আবার কিসের সংস্কার করবি? আমি সংস্কারের কিছু দেখি না। এখন আরেকটা সাবজেক্টে আপনাদেরকে, ডক্টর ইউনূস ওখানে গেছেন, ডক্টর ইউনূসের দূরদর্শিতা সম্পর্কে ভাই অনেকে বলে ভাই আপনি ইউনূসের দালালি করেন। না রে ভাই, ইউনূসের যোগ্যতার দালালি করি, ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার দালালি করি একটা কারণে, আমার দেশ ডেভেলপ করা দরকার, 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন আমার দরকার। আমি ওখানকার দালাল রে ভাই, আমার এটা দরকার। ইউনূসে আমার ভালোবাসার দরকার নাই, ইউনূসের 5 আনারও আমার দরকার নাই, ইউনূসের কাছে এমন কিচ্ছু নাই আমার যেটা দরকার। কিন্তু ইউনূসের যোগ্যতা আমার দরকার আছে, ইউনূসের গ্রহণযোগ্যতারও আমার দরকার আছে, ইউনূসের দূরদর্শিতারও আমার দরকার আছে, ইউনূসের বুদ্ধিমত্তার আমার দরকার আছে। এই জন্য ইউনূসকে আমাদের দরকার, আমাদের না বাংলাদেশের দরকার ডক্টর ইউনূস। কি বলছে ডক্টর ইউনূস? আপনি জানেন কাতারে গিয়ে কি বলছে? রোহিঙ্গা ইস্যুতে তারা বলছে কাতারের আমিরকে যে আপনারা আমাদের রোহিঙ্গা ইস্যুটাকে ওআইসিতে ইনঅ্যাক্ট করেন, ওআইসির চার্টারে রোহিঙ্গা ইস্যুটাকে একটু বড় করে প্রকাশ করেন। আপনাদেরকে ঠান্ডা মাথা আমি বলি, এবং এটা করবে। কেন করবে জানেন? কাতারের আমির এই মুহূর্তে মিডল ইস্টে একটা লিডিং রোল উনি পরিচালনা করেন। তামিম পৃথিবীতে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, দক্ষ একজন ম্যানেজার। তাকে ওখানে যদি বলে যে ওআইসি চার্টারে রোহিঙ্গা ইস্যুটা ঢুকান, কেন জরুরি জানেন? মুসলিম বিশ্বগুলো এই অকর্মণ্য কুত্তার বাচ্চাগুলো আল্লাহর দেওয়া খনিজ পদার্থ পাইয়া ধনী হইয়া উত্তর দক্ষিণ বুঝে না, কুত্তার বাচ্চারা ভারতের লগে আর ইসরায়েলের লগে দোস্তালি করে, যার জন্য ওআইসি শক্তিশালী না।
ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে দেখছে ওআইসির চার্টারে যদি রোহিঙ্গা ইস্যু ঢুকানো যায়, মুসলিম বিশ্ব ধীরে ধীরে হইলেও বুঝতে পারবে যেহেতু মুসলমানদের অত্যাচার করে, ভারতের ব্যবসা বাণিজ্যে একটু আঘাত করা যাবে। তো ডক্টর ইউনূস কত দূরদৃষ্টি সম্পন্ন একটা সিদ্ধান্ত নিল ওআইসি চার্টারে রোহিঙ্গা ইস্যুটাকে ঢুকাতে। আপনার কি মনে হয় এটা খালেদা জিয়া, তারেক জিয়া, ওমর আমির খসরু বা মির্জা ফখরুলের মতো বাল ছোল 2 টাকার এইসব এরা এটা করবে? এদের দৃষ্টিভঙ্গিতে এটা আসবে? আপনাদেরকে আমি বলি, হাসিনার ডিপ্লোমেসি কি জানেন? শারজায় গেছে, ইউনাইটেড আরব এমিরেটসে গেছে, যায় কি করছে ওইখানে তার মেয়ের জামাই যে চুরি করে ধরা পড়ছে অর্থ পাচারে, ওইখানে হাজতে মামলাটারে সেটেল করার জন্য 4,000 কোটি টাকা ফাইন দিয়ে আসছে। তো ওই আমিরের লগে দেখা হইলে আস্তে করে কয়, গুডু গুডু করে কয়, আমারে সাইডে দেন, আমি আপনি যা করেন ওইটাই সাপোর্ট করব। এটা হচ্ছে হাসিনার ডিপ্লোমেসি। বুঝতে পারছেন? আর খালেদা, বিএনপি এবং তারেক রহমানের ডিপ্লোমেসি তো দেখছেনই। আমির সাইদ আসকান্দারের দিয়া তার বাপের যারা সবচাইতে বেশি অপছন্দ করতো, এই মইনিউ আহমেদ রে বানাইছে সেনাপ্রধান, তারপরে লাত্তি খাইয়া কোমর ভাঙ্গা খাইয়া ওই বাংলাদেশ দিয়ে পলাইছে। যে চায়না আমি ভারতের এগেনস্টে ব্যালেন্স করার জন্য আমি চায়নারে দিয়ে ভারতকে আমি ব্যালেন্স করে ফেলাইতাম, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। বিএনপির ওই পলিসি, অর্থাৎ জিয়া রহমান সাহেব যা তৈরি করে গেছে ওইটারই যদি আমি ফলো করতাম, ওইটা কইরা আমি কি করতাম, এতদিনে চায়না ইন্ডিয়ার আমি ব্যালেন্স করে আমি বাস দিয়া খাড়া করায় রাখতাম। ইনস্টেড চায়নার লগে আমি সম্পর্কটা নষ্ট কইরা গুবানায় চায়না দিছি। এটা হচ্ছে বিএনপি ডিপ্লোমেসি। তাইলে 20 কোটি মানুষ বাঁচবে কি করে? আমার দেশমাতা বাংলাদেশ টিকবে কি করে? তাহলে তাদেরকে দিয়ে আমরা কি কোনো কিছু বিশ্বাস রাখতে পারি না? সেই ডক্টর ইউনূস যেভাবে চিন্তা করে, ওনার এই চিন্তাটাকে আমরা ব্যবহার করব, ওনার এই যোগ্যতাটাকে আমরা ব্যবহার করব। ওনার আমার পছন্দ করার দরকার নাই, আমি বুঝলাম উনি খারাপ, কিন্তু উনি কোন অর্থে খারাপ? উনি কি বিএনপির মতো আওয়ামী লীগের মতো এভাবে সাগর চুরি করে, পয়সা চুরি করে কোথাও কিছু করছে? ওনার ব্যাংকে যে, ওনার ব্যাংকে, বাড়িতে, কোন জায়গায় যে হাজার হাজার কোটি টাকা এভাবে উদ্ধার করছে? কিন্তু আমি ওনার যোগ্যতাটারে কেন ব্যবহার করব না? আরে ভাই, উনি বাংলাদেশি, উনি বাংলাদেশে লেখাপড়া করছে, আমেরিকায় লেখাপড়া করছে, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের রক্ত, মুসলমান ঘরের রক্ত, বংশীয় রক্ত। উনি যোগ্যতা অর্জন করছে, আমি ওনার যোগ্যতাটারে কাজে লাগাবো। ওনার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে আমার দেশের সাথে, আমি এটা ব্যবহার করব। কে কি বললো আমার বাল ফালানি গেল, আমার ওনারে দরকার, আমার ওনাকে দরকার। দর্শকবৃন্দ, আমার ওনাকে দরকার আমার মায়ের ইজ্জত বাঁচাতে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে, 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য ডক্টর ইউনূস আমার দরকার। মির্জাফর ওয়াকারের আমার দরকার নাই, মির্জাফর চুপ্পুরে আমার দরকার নাই। আমি 10,000 মির্জা ফখরুল রে আমি কোরবানি দিতে রাজি আছি, আমি 10,000 চুপ্পুকে জমাই দিতে রাজি আছি, আমি 10,000 মির্জাফর ওয়াকারকে জমাই দিতে রাজি আছি, কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যাক্রিফাইস করতে রাজি না। ওনাকে আমার দরকার, আমার দেশের দরকার। কারণ উনি যেভাবে চিন্তা করতে পারেন, রাজনীতিবিদরা সেটা পারেন না। উনি যে সংস্কার চোখে দেখেন, রাজনীতিবিদদের ভিতরে ওই যোগ্যতা নাই ওইটা দেখার। উনি একটা সংস্কারকে যেভাবে এক্সিকিউট করবে, ওনার যে যোগ্যতা আছে, মির্জা ফখরুল, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত, এদের কারো কম্বাইন্ড এই যোগ্যতা নেই। এজন্য আমি ওনার পাশে দাঁড়াই জিন্দাবাদ। ওনার আমার দরকার। চিন্তা করে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ওই শক্তি নাই, বাংলাদেশ বিমান বাহিনীর ওই শক্তি নাই, বাংলাদেশ নৌবাহিনীর ওই শক্তি নাই ভারতের ভিতরে কাপ ধরাইয়া দেওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস মেশিন গান ব্যবহার করে নাই, F-16 ফাইটার ব্যবহার করে নাই। ওনার ব্যক্তিত্ব এবং যোগ্যতার সামনে ভারত যা অসহায় হয়ে গেছে। লেখেন, আপনারা যদি আমার সাথে একমত না হন লেখেন,
আমার সাথে স্ক্রিনে আমার সাথে কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পিস্তলের মুখে না, পারমাণবিক অস্ত্রের মুখে না, রাইফেল দিয়ে না, সেনাবাহিনী দিয়ে না, সশস্ত্র বাহিনী দিয়ে না, ওনার ব্যক্তিত্ব দিয়ে, যোগ্যতা দিয়ে, দূরদৃষ্টি দিয়ে, কানেকশন দিয়ে, গ্রহণযোগ্যতা দিয়ে ভারতের মোদি গদি নাড়ায় দিছে, ভারতের অস্তিত্ব নাড়ায় দিছে। দেখুন ওনারে আমার দরকার। আমি 14,000 মির্জাফর ওয়াকারে আমি মুখের মধ্যে পেশাব করে দেই, মির্জা ফখরুলের মুখের মধ্যে আমি পেশাব করে দেই, ওগো আমার দরকার নেই। আমার ডক্টর ইউনূসের দরকার। আমি জানি আমারে এই কথা বলার জন্য আমারে গালি দিবেন, দেন, অসুবিধা নেই, ঠিক আছে, দেন, অসুবিধা নেই, আমি এটা নিয়ে মাথা ঘামাই না। দর্শক বন্ধু, আর একটা বিষয় নিয়ে আমি প্রমিস করছিলাম যে কথাটা ছিল রাষ্ট্র এবং মন্ত্রণালয় পর্যায়ে দুর্নীতি, দেশদ্রোহিতা সামিল সমাজ কল্যাণ উপদেষ্টা কি এক মোর্শেদ মহিলা, উনি বলছে রাষ্ট্র এবং মন্ত্রণালয় পর্যায়ে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহিতা। ম্যাডাম, এই কথা মুখে বক্তৃতা দিয়ে তো লাভ নাই, এটা বক্তৃতা করে লাভ নাই। সংস্কারের মধ্যে এটা করে দেন যে মন্ত্রণালয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে তার দুইটা বিচার হবে, ওই দুর্নীতিরও বিচার হবে এবং এটা রাষ্ট্রদ্রোহিতারও বিচার হবে, তার দুইটা বিচার হবে একটা মামলায়। মন্ত্রণালয়তে বসে যারা দুর্নীতি করবে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে, একটা আইন পাস করে দেন, কনস্টিটিউশনের সাথে অ্যাড করে দেন, তাদের দুইটা বিচার হবে। দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশদ্রোহিতার জন্য তার বিচার হবে। তো কি মোর্শেদ, আমি জানেন আপনার পুরো নাম কি, আপনার কথাটা আমার পছন্দ হয়েছে, এটাকে এখন আইন তৈরি করেন। আরেকটা ব্যাপারে আমি বলছিলাম, আমি কথা বলবো রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়ে ওআইসি কে সক্রিয় করার আহ্বান প্রধান উপদেষ্টা, এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি। আসিফ নজরুল বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, আওয়ামী শাসনামলে দিয়েছে, কিন্তু সবগুলো উঠাইছেন। আলেম ওলামাদের হাতে কড়ি লাগাইয়া উলঙ্গ কইরা পিটাইছেন, তাদেরকে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগি দিয়া ছবি তোলাইছেন। তাইলে আওয়ামী লীগের এই চোরগুলা, এই গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে, উনি হুইল চেয়ারে ছিলেন, আপনি হ্যান্ডকাপ পরাইছিলেন, আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পরাইছিল। মতিউর রহমান নিজামীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। তাইলে এই মাদারসান ভারতীয় শুয়োরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পরানো হয় নাই? এই খানকি মাগিরা কি করে মিসকে মিসকে হাসে আর পুলিশের সেবা যত্নে এত জামায়ের মতো দেখতে হাজতে যায়। এইসব লেকচার দেওয়া বন্ধ করেন। আলেমে ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এইসব বর্ণামি কথাবার্তা বাদ দেন, এসব হিপোক্রেসি বাদ দেন। যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয়, কেন তাদেরকে হাত করা পরানো হয় না? পলকের হাতে কেন হাত করা নাই? দিব্যমণির হাতে কেন হাত করা নাই? আনিসুল হকের হাতে কেন হাত করা নাই? সালমান রহমানের হাতে কেন হাত করা নাই? শাহজাহানের মতো দালাল পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত, মির্জা আব্বাসের খালাতো ভাই মির্জা আব্বাস যাই দোষে দোষী, শাহজাহান কেন? আর এক মাফিয়া কুত্তার বাচ্চা চাঁদাবাজ, এদের হাতে কেন হাত করা নাই? এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল। আমি
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমির খসরু আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না? বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। এদের হাতে কেন হাত করা নাই? আমি চাই না আপনাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতে। আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না। এদেরকে কেন হাত করা পড়ানো হয় নাই? দর্শকবৃন্দ, আজকের আমি জানি না আমি কোনো বিষয়কে বাদ দিয়েছি কিনা, আমার মনে হয় আমি প্রত্যেকটা বিষয় কভার করেছি। আলেম ওলামা এটা হইছে। ওকে, আরেকটা কথা আমি বলছিলাম, তারেক রহমান বলছে বিএনপি সরকার গঠন করলে বেকার ভাতা চালু করবে। তারেক রহমান সাহেব, আপনাদেরকে আমি একটা কথা বলি, রাষ্ট্রের এই ধরনের একটা মূলনীতি তৈরি করতে গেলে আপনার অর্থনৈতিক নীতিমালাটা আগে প্রণয়ন করতে হবে। অর্থনৈতিক নীতিমালা কি? আমার বাজেট এত হবে, এই বাজেটের এত অংশ এই ডেভেলপমেন্টে যাবে, আমার বাজেটের এত অংশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব, মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমরা এটা করব, সবকিছু কমাবো। তারপরে সারপ্লাস যদি আমি কোনোভাবে টেনে আনতে পারি সেক্ষেত্রে আমরা বলবো এখান থেকে আমরা বেকার ভাতা চালু করব। আপনি বেকার ভাতা চালুর কথা বলছেন অথচ আপনার ইকোনমিক কোনো প্ল্যান নাই। তারেক রহমান সাহেব, এসব ব্যাপারে আমি আপনাকে প্রায় বলি, আপনারা কি 2 টাকার জনপ্রিয়তা খুঁজেন এ ধরনের কথাবার্তা বলে? আপনার দলের মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল বলছে বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি জব ক্রিয়েট করবে। কোথা থেকে, কিভাবে? সরকারি সেক্টরে না প্রাইভেট সেক্টরে? আপনাদের তো কোনো নীতিমালা নিয়ে কোনো লেখাপড়া নাই। 31 দফা পাইছেন, কেউ 27 দফা পাইছেন, কেউ 31 দফা পাইছেন। এসব ধান্দাবাজি, এটা কি ধান্দাবাজি কথাবার্তা না? এগুলো কি হিপোক্রেসি না? তারেক রহমান সাহেব, আমি বেকার ভাতার পক্ষে, আমি বিপক্ষে না, কিন্তু আপনি এই যে বেকার ভাতা চালু করবেন বিএনপি ক্ষমতায় গেলে, আপনাদের অর্থনৈতিক পলিসি কি? এটা নিয়ে কোনো একটু কথা বলেন। এগুলো নিয়ে কোনো জায়গায় আপনি কথা বলেন না। হঠাৎ আপনি বেকার ভাতা দিবেন কেমনে? যে আপনি বিএনপির নমিনেশন সেল করবেন না, বিএনপির ওই নমিনেশনের টাকা দিয়ে আপনি বেকার ভাতা দিবেন, আপনি এটা কইতেছেন? যদি এটা কোন তাও বলেন যে আমি যত এই যে পজিশন আমার নমিনেশন সেল করে আমি যা পাই সেটা আমি বেকার ভাতা দেব, আপনি এইটা কইতেছেন? বলেন ভাই তারেক রহমান সাহেব, আপনি যদি বলেন আপনি বেকার ভাতা দিবেন দেন, অসুবিধা নাই, কিন্তু কিভাবে দিবেন? আপনার অর্থনৈতিক পলিসি কি? আপনি টাকা কই পাবেন? একটু ব্যাখ্যা করেন। আর বাংলাদেশের লোকজনরা এত বলদের বলদ, তারেক রহমান কইছে বেকার ভাতা দিবে, চটের মাল দিবে কোথা থেকে? একটু চিন্তা করেন তারেক রহমান সাহেব। আপনারা, আমি বলছি, আপনারা এইসব বুদ্ধিশুদ্ধি কে দেয় আমি জানি না। আপনারা কতগুলা অশুদ্ধ বিশুদ্ধ লোকজনদেরকে দিয়ে নিজেদেরকে ঘেরাও করে রাখছেন। হেফাজতের নেতা মামুনুল হক উনি বলছে ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করে যাচ্ছে মোদী সরকার। মামুনুল হক সাহেব, আপনার বিচার বুদ্ধির উপরে আমার এমনি সম্মান আছে, কিন্তু আপনার সিদ্ধান্ত মেকিং এর উপরে আমার খুব একটা ভালো মানসিকতা নাই। তারপর আমি বলি মামুনুল হক সাহেব, বাংলাদেশে আপনি ভারতের মুসলমানদের উপরে নিধন হয় এবং মুসলমান নিধনে ভারত অনেক খারাপ কাজ করে, এটা সমালোচনা আপনি করবেন, আমি করব, আমরা সবাই করব, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ আমাদের ভাই বোনদেরকে ওভাবে অত্যাচার করা হচ্ছে ভারতে। কিন্তু একটা বিষয় আপনাকে আমি বলি, আপনার দেশে ঠিকমতো আরবি জানে না, আরবি গ্রামার জানে না, আরবির ইন্টারপ্রিটেশন জানে না, কোরআনিক আরবি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমি উদাহরণ দেই, যেমন একটা আছে না কি তাহেরি, মাহেরি, কাহেরি, এ ধরনের লোকজন আছে না, গিয়াসুদ্দিন আল তাহেরি, কোন একটা বালছল আছে। এরা কি করে? ওয়াজ নসিহত করে, উত্তরও নাই দক্ষিণও নাই, বসে বসে গানের সুরে আমাদের ধর্মটাকে বিকৃত করে। বহু লোকজন ধর্মটাকে বিকৃত করে, ওয়াজ নসিহত করে, যেগুলো করে। আপনি কি কখনো এদের বিরুদ্ধে কোনো একটা কথা বলেছেন যে এদেরকে ওয়াজ নসিহত
এরা যেন না করতে পারে, আমাদের ধর্মটাকে এভাবে বিকৃত করতে না পারে, এ ধরনের একটা আইনের জন্য আপনারা কি কোনো একটা আন্দোলন করেছেন, একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে তৈরি করেছেন? এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, এগুলো নিয়ে কি আপনারা কখনো করেছেন? মামুনুল হক সাহেব, আপনি করেন। আপনি যদি না করেন তাহলে আপনি হঠাৎ করে বলছেন ভারতের এইটা, আপনার নিজের ঘরেই তো ভালো না। মামুনুল হক সাহেব, এটা কি আপনারা করেন? আপনি বলেন না কেন ধর্ম মন্ত্রণালয়তে গিয়ে, অথবা ডক্টর ইউনূসের সাথে কথা বলার সময় এটা বলেন না কেন, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনে, যে মিনিমাম এই যোগ্যতাগুলো না থাকলে রাস্তাঘাটে কোনো ফতোয়া দিতে পারবে না, কোনো রিলিজিয়াস কথা বলতে পারবে না, ওয়াজ নসিহত করতে পারবে না, এ ধরনের একটা আইন প্রণয়ন করেন না কেন? কই, এক্ষেত্রে তো আপনাদের কোনো কাজ দেখি না আমি। আপনি হঠাৎ ভারত নিয়ে কথা বলতেছেন, আপনাকে কনগ্রাচুলেট করতেছি, আমি আপনাদের সাপোর্টও করতেছি, কিন্তু আমাদের দেশের যেসব ভুয়া বাটপার ধর্ম ব্যবসায়ীগুলা, এই গিয়াসউদ্দিন আল তাহেরি আরো বালছল কতগুলো আছে যাদের নামও আমি জানি না, এদেরকে ধরেন না কেন? বলেন এদেরকে দিয়ে কোনো ওয়াজ নসিহত হবে না কেন? হবে না একটা কারণে, আমি ইসলামের পক্ষে, আমি সঠিক ইসলামটাকে চাই রে ভাই। 90% মুসলমান, তাদের অনুভূতিকে আমি ভালোবাসি, আমি শ্রদ্ধা করি, আমার ওটাই মানে দায়িত্ব তাদের অধিকার নিয়ে দাঁড়ানো। কিন্তু ধর্মীয় সুরসুরি দিয়া মুজরা গাইবা, নাচ বা জিকিরের সুর বদলাবা, এইসব 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 বাণিজ্যিক কাজ কর্মগুলো আপনারা কেন করতে দেন? আটকাই দেন না কেন? একটা আইন প্রণয়ন করেন। আর আপনারা এগুলো যে করেন, এই কথায় কথায় একটা লোক আছে, উনি লেখাপড়া করছে, ওয়াজ নসিহত করে, আমি হয়তোবা ওনার সাথে আমার 2-1 বার কথাও হয়েছে, এই কি জানে ডক্টর কি জন্য নাম, এনায়েতপুরি না যেন কি, আমি বড়লোকে এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার খায়নি আর কোনো কাম নাই, ওই সুদখোর এই কথা ছাড়া। তুমি ভাই বাংলাদেশে কয়টা জব ইনিশিয়েট করছো, ইনভেন্ট করছো? বিশ্বের তোমার গ্রহণযোগ্যতাটা কোন জায়গায়? তোমার মতো এনায়েতুল্লাহ আব্বাসী কাতারে গেলে ইউনূস সাহেবের জন্য 7,500 750 আর্মি নিছে, তুমি গেলে 750 তো দূরের থাক, তোমার লগে তুমি দেহাই কারো লগে করতে পারবে না। তো এনায়েতুল্লাহ আব্বাসী, আপনারা আমি বিশ্বাস পছন্দ করি, আপনার কথাবার্তা ইনফরমেটিভ, কিন্তু আপনি সব দায়িত্ব জ্ঞানহীনের মতো বেকুবের মতো মাঝে মাঝে কথা বলেন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে? ডক্টর ইউনূসের কোয়ালিটিকে চ্যালেঞ্জ করার কোন যোগ্যতা আপনার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করার কোন যোগ্যতা আপনার নাই। একটা কর্পোরেট ওয়ার্ল্ড অথবা একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার গড়ার ক্ষেত্রে ডক্টর ইউনূস যেভাবে স্বপ্ন দেখেন, এর ধারে কাছে আপনি নাই। আমি আপনার মতো 1000 এনায়েতুল্লাহ আব্বাসীকে স্যাক্রিফাইস করতে রাজি আছি। ইউনূসের স্যাক্রিফাইস আমি করব না, একটা কারণে, আমার দেশের জন্য তারে কাজে লাগবে, আমার 20 কোটি জনগণের জন্য আমার তারে কাজে লাগবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো আজকের বুধবার। আগামীকালকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সাথে এসে কথা বলবে। ওনার শোয়ের নাম আমরাই বিকল্প। আর শুক্রবার দিন আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর আমাকে যারা এখানে গালিগালাজ করছেন সবাইকে কনগ্রাচুলেশন। কিন্তু গালিগালাজ করার পরে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন, হোয়াট ওয়াজ ইউর আলটিমেট গোল? জাস্ট টু ক্রিটিসাইজ মি অর কার্স মি, দ্যাট ইজ ইউর গোল? অর বাই কার্সিং মি ইফ ইউ আর গোনা অ্যাচিভ সামথিং, দ্যাট ইজ গ্রেট। ইফ ইউ অ্যাচিভ সামথিং, আপনারা যদি বলেন আমাকে গালি দিয়ে আপনারা কোনো অ্যাচিভ করতে পারছেন, তাহলে অ্যাচিভ করেন, আমাকে আরো বেশি গালি দেন। আমাকে গালি দিলে যদি আপনার কোনো কিছু অ্যাচিভ করেন, আপনাদেরকে আমি একটা স্মৃতিচারণ করে আজকে শো আমি শেষ করব। হুমায়ুন আহমেদ আমার বাসায় বেড়াচ্ছিলেন, তা আমি বললাম যে আপনি সবাই বিনোদন তৈরি করে দেন, নোবেল লেখা, জনগণের জন্য আপনি আর কি করতে পারেন? উনি আমারে বলছে যে আমারে তুই বিশ্বাস কর, আমি
আমার মাথা নিচে পা দুইটা উপরে দিয়া জিপিও সামনে যদি আমি উপরে থাকি, তাতে যদি 100 লোকের চাকরি হয়, আমি ওইটা করব। হুমায়ুন আহমেদের একটা মনের কথা ছিল, আমি ওনার এই কথাটাকে বিশ্বাস করি, কারণ ওনার একটা ভীষণ ছিল। সেক্ষেত্রে আমি আপনাদেরকেও বলবো, আমরা যদি গালি দেন আলহামদুলিল্লাহ গালি দেন, কিন্তু গালি থেকে কিছু অ্যাচিভ করেন। আমাকে জাস্ট গালির জন্য গালি দিলে আপনি ছোট হবেন। আমারে বলছেন ভাই আপনিও তো গালি দেন, হ্যাঁ আমি গালি দেই, কিন্তু কোনো ভালো মানুষ আমার গালির দ্বারা কষ্ট পাক, একজন ভালো মানুষ আমার গালি দিয়ে তাদেরকে মিসক্যারেক্টারাইজ করি, জীবিত অবস্থায় সজ্ঞানে আমি এটা করবো না। আল্লাহ যেন আমার মুখ থেকে গালিটা বের না করে কোনো ভালো মানুষের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকালকে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের শো আমরাই বিকল্প, এটা দেখুন। আর একটা কথা, ওনার সাথে আপনারা ওনার শোটা অনেকেই আপনারা মিস করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওনার শোটা আপনারা দেখুন।